তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে কবিতায় বিকৃতি ও ভুলের ছড়াছড়ি। অষ্টম শ্রেণীর আনন্দ পাঠে রয়েছে গাছ থেকে ছাগলের আম খাওয়ার ছবি। স্কুলের পাঠ্য বইয়ে এ ধরনের অসংখ্য ভুল ও বিভ্রান্তিতে চলছে সমালোচনা। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মহুয়া। আর খেলাধুলা সবশেষ খবর জানাবো আমি সাইদ সাদ। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নেতাদের বাসা পাহারার দায়িত্ব ছাড়তে হবে, ছাত্রলীগকে পরগাছা দূর করার নির্দেশ দিলেন ওবায়দুল কাদের। গুলশানের ডিসিসি মার্কেট পুনর্নির্মাণের ঘোষণা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু। সাফে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের নারীদের, ফাইনালে ভারতের কাছে হারল ৩-১ গোলে। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠাতে পারেন। আজ মতামত পাঠানোর বিষয়ে ছাত্রলীগের শৃঙ্খলা, মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর বিভাগের ৮ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। গাইবান্ধায় ৪ পুলিশ সদস্য হত্যার বিচার ৪ বছরেও না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জঙ্গিবাদ, সন্ত্রাস ও উন্নয়ন নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতনতা তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। গাইবান্ধা জেলা পুলিশের কাছে বিগত দিনে আন্দোলনের নামে পুলিশ হত্যা ও আওয়ামী লীগ নেতাদের উপর হামলা নির্যাতনের বিচারের বিষয়ে খোঁজ নেন তিনি। খোঁজ নেন অপরাধীদের গ্রেপ্তারের অগ্রগতিরও। যে জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো স্থান বাংলা মাটিতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরগঞ্জের সংসদ সদস্য লিটন হত্যার বিষয়েও জানতে চান। খুনিদের গ্রেপ্তার ও বিচার অবশ্যই হবে জানান প্রধানমন্ত্রী। কাজে এ ধরনের হত্যাকাণ্ড, জনপ্রতিনিধিকে হত্যাকাণ্ড, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। কাজে এর বিচার হবেই বাংলার মাটিতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো যেভাবে হোক এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদের উপযুক্ত শাস্তি অবশ্যই দিতে হবে। কারণ বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা, এটাই আমাদের লক্ষ্য। আর জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের ১০তলা ভবন ও ১০০০ আসন বিশিষ্ট ১০তলা শেখ হাসিনা ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যারা শিক্ষার্থী, তাদেরকেই তো আগামী দিনে এদেশে কর্ণধার হতে হবে। কাজে তাদেরকে সেইভাবে শিক্ষা নিতে হবে এবং শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু একটা বিষয় সকলকে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস, এর হাত থেকে আমাদের ছাত্র সমাজকে মুক্ত রাখতে হবে। কমিউনিটি ক্লিনিক যারা বন্ধ করে দেয় তাদের আর কোনোদিন ক্ষমতায় আসতে না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাননীয় প্রধানমন্ত্রী আজকে হয়তো বিষয়টি নিয়ে কথা বলেছেন। গত ২-৩ দিন ধরেই আমরা ডেপুটি স্পিকারকে কথা বলতে দেখেছি। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ৪ জন পুলিশ, দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পরে যে তাণ্ডব হয়েছিল, সেটাতে ৪ জন পুলিশ মারা গিয়েছিল। একটা কথা আমার ভালো লেগেছে যে তাহলে দ্রুত বিচারে কি হচ্ছে, মানে এই ধরনের কেসগুলো পুলিশ এবং সাধারণত মনে হয় যে এগুলো খুব তাড়াতাড়ি বিচার হবে, রায় হবে। কিন্তু আমার মানে দ্রুত বিচারে কি হলো সেটা তো আপনি বলছেন, কিন্তু আমার যেটি মনে হচ্ছে যে ৪ পুলিশ সদস্য হত্যার বিচার ৪ বছরও না হয় প্রধানমন্ত্রী ক্ষোভ জানাচ্ছেন। প্রধানমন্ত্রী কার কাছে ক্ষোভ জানান সেটি আমার জানতে ইচ্ছা করে খুবই। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে সরকার প্রধান, তিনি খুব জানাবেন কেন, মানে তার সব বিষয়ে কেন তারই বা বলতে হবে, তার পর্যন্ত যে কেন সবগুলো এবং সমাধান হতে আপনি দেখেন যে লিটন হত্যাকারীদের খুঁজে বার করে বিচারের মুখোমুখি করার নির্দেশও তিনি দিয়েছেন। যেন তিনি নির্দেশটি না দিলে এই হত্যাকারীদের খুঁজে বার করা হতো না। আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা মারা যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা, কার কাছে আসলে সেই বিষয়গুলো জানানো হচ্ছে এবং কারা পদক্ষেপ নেবেন, এই বিষয়টা কিন্তু আসলে আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আসলে অনেকেই জানতে চাইছেন যে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জানতে চাইছেন ৪ বছরও কেন ৪ পুলিশ সদস্য হত্যার আসলে বিচার হয়নি, কিন্তু সেইটি কি আসলে
প্রসিকিউশনের দোষ, যেখানে মামলাটি রেডি করা হয়নি বা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তদন্তের দোষ, ইনভেস্টিগেশন পর্যায়ের দোষ, নাকি বিচার কার্যক্রম শুরু করার দোষ, বিচার কার্যক্রম শেষ করার দোষ, সেটি আমি আসলে ভালো বুঝতে পারি না। কার দোষ আসলে আমরা নিজেরাও জানি না, তবে স্থানীয় আওয়ামী লীগ কিন্তু প্রশাসনের উদাসীনতাকেও দায়ী করেছে এই বিষয়ে। নেতাকর্মীদের অভিযোগ, আশেপাশের লোকের সহায়তা ছাড়া এমন হত্যা অসম্ভব, তবে নেতাকর্মীদের অভিযোগ মানছে না প্রশাসন। 31শে ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা বলছেন, এমপি লিটন হত্যায় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জড়িত থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে হত্যার বেশ কিছুদিন আগে থেকেই তাদের প্রতি পুলিশের হয়রানিমূলক ভূমিকা ছিল, তা মানতে পারছে না সুন্দরগঞ্জ ছাত্রলীগ কর্মীরা। 2-1 দিন দেখবো, যদি না প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি খুনিদেরকে ধরার কোনো সুফল না পাই, তাহলে উপজেলা ছাত্রলীগ আমরা মাঠে নামবো। আমাদেরকে সুপরিকল্পিতভাবে প্রশাসন ধাওয়া করে, আমাদেরকে বাড়ি ছাড়া করে, আমাদেরকে এমপি মহোদয়ের কাজ কোনো যাইতে দেয় নাই। আমরা মনে করি এটাও একটা কারণ হইতে পারে। জেলা আওয়ামী লীগও বলছে, সংসদ সদস্য লিটনের প্রতি বিরূপ মনোভাব ছিল প্রশাসনের। মঞ্জুরুল ইসলাম লিটন একটা মামলা জড়িত হওয়ার পরে তার 2টি আর্মস দিয়ে নেওয়া হয়, তারপরে উনি দরখাস্ত দিয়ে আর্মস ফেরত পান নাই। সে অনুযায়ী প্রশাসনের যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেননি। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন অভিযোগ মানতে নারাজ স্থানীয় প্রশাসন। মামলাটা তদন্তাধীন আছে, তদন্ত চলছে, দেখা যাবে। কোনো ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়, সঠিক যে জড়িত তাকে খুঁজে বের করা হবে। পুলিশ সুপার জানান, এই হত্যাকাণ্ডে যারাই জড়িত থাক পার পাবে না কেউ। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। ছাত্রলীগে অনুপ্রবেশকারীরাই প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ করছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বে কথায় কথায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ছাত্রলীগের চরম ব্যর্থতা বলেও উল্লেখ করেছেন ওবায়দুল কাদের। 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জন্ম নেওয়া ছাত্রলীগ পূর্ণ করল 69 বছর। সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। অনুষ্ঠানে জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় জানান ছাত্রলীগ নেতারা। 2017 সালে অঙ্গীকার করবেন বাংলাদেশ থেকে আমরা ওই জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের গড়তেই হবে। বাংলাদেশ ছাত্রলীগ দুর্নিবার দেশ রক্ষের হাত ধরে মেধায় বিশ্বজয়ের অঙ্গীকার, আমরা মেধায় বিশ্বজয় করতে চাই। এরপর শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় স্বকীয়তা ধরে রেখে নিজেদের মেধা ও যোগ্যতায় ছাত্রলীগকে বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। ভর্তির সময় কার কতজন ভর্তি হবে এই ভাগাভাগি চলবে না, ঠিক আছে? সক্রিয় ধারা ফিরে আসো। ছাত্রলীগ কোন নেতার স্বার্থ রক্ষার পাহারাদার হতে পারে না। এক্ষেত্রে ত্যাগী কর্মীদের মূল্যায়ন ও অনুপ্রবেশকারীরা যেন বিতর্ক তৈরি করতে না পারে, সেজন্য ছাত্রলীগকে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি। এই পরগাছা, এই অনুপ্রবেশকারীরাই হচ্ছে ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। এদেরকে চিহ্নিত করতে হবে। গণতন্ত্র বিকাশে 2017 সালের মধ্যে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচন দিতে শিক্ষামন্ত্রী পদে আহ্বান জানান ওবায়দুল কাদের। ওয়ানি আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঠাকুরগাঁয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি ও বিদ্রোহী গ্রুপের সভাপতি জিএম সিরাজি মিজানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে টাঙ্গাইলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ রাজীব ও ছাত্রলীগ নেতা শফিউল আলম মুকুলের মধ্যে বিরোধের জেরে শোভাযাত্রায় দুই পক্ষের সংঘর্ষ হয়। এছাড়া ছাত্রলীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী 4 মামলায় জামিন পেয়ে 9 মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা এবং সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আরিফুল। 2014 সালের 30 ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়। গত বছর 29 মার্চ অসুস্থ মাকে দেখতে 15 দিনের জামিন পেয়েছিলেন তিনি। একই মামলায় হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র জি.কে. গৌসও সন্ধ্যায় মুক্তি পেয়েছেন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে 9 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল। সভাপতি দিলীপ বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসব প্রস্তাব দিয়েছে। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী 4 জন কমিশনার ও 1 জন প্রধান কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠনের আইন করার প্রস্তাব দিয়েছে সাম্যবাদী দল। এছাড়া যুদ্ধাপরাধে অভিযুক্ত বা দণ্ডিত অথবা যুদ্ধাপরাধীর সন্তানদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। এই বৈঠকের পর ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নতুন নির্বাচন কমিশন গঠনের 8 দফা প্রস্তাব দেয়। নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্নে আমরা 9টি প্রস্তাব দিয়েছি। 9টি প্রস্তাবের মধ্যে হচ্ছে একটা সার্চ কমিটি। সার্চ কমিটির মধ্যে প্রতিনিধি বিভিন্ন জায়গার প্রতিনিধি আছে এবং সার্চ কমিটি একটা প্যানেল দিতে পারে। সেই প্যানেলের উপর ভিত্তি করে উনি আমাদের একজন প্রধান নির্বাচন কমিশন, 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। সুষ্ঠু কোনো আইন প্রণয়ন হয়নি আজ পর্যন্ত। একটা সুষ্ঠু আইন প্রণয়ন করে 1 নম্বর। 2 নম্বর হয়েছে সেটা হলো যে এই যে নির্বাচন কমিশনগুলো হয়, এটা মানে আমরা চাই যে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন হোক, কোনো পক্ষপাতিত্ব ছাড়া। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। গুলশান ডিএনসিসি মার্কেটের ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে একই জায়গায় 300 দোকান তৈরির ঘোষণা দিয়েছেন। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও ডিএনসিসির যৌথ তদন্ত কমিটি। খতিয়ে দেখা হচ্ছে নাশকতার অভিযোগ। ক্ষোভ আর আহাজারিতে ব্যবসায়ীরা জানালেন পুরনো জায়গায় নিজেদের খরচে নতুন করে 300 দোকান বানিয়ে ব্যবসা শুরুর উদ্যোগ নেবেন। এক্ষেত্রে চান প্রশাসন ও সরকারের সহযোগিতা। দোতলায় যারা আছেন তাদেরকে ওই জায়গায় সেট করে দেব। রাজি আছেন আপনারা? আর কাঁচা বাজার এই জায়গায় আজকে রাত্রে স্টার্ট করাই দেব। কি বলে? ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সমাধান না হবে কিছু হবে না, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। এক পাশে যখন ব্যবসায়ীদের ক্ষোভ, অন্য পাশে পোড়া মার্কেটের কোনো জায়গা থেকে বেরোচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। এরই মধ্যে কোনো দোকানদার দোকানের শাটার খুলে পরিচ্ছন্নতার কাজ করছেন। পুড়ে যাওয়া জিনিসপত্র থেকে বেরোচ্ছে ধোঁয়া। এদিকে আগুনের কারণ অনুসন্ধানে গঠিত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটি বলছে মার্কেটের আগুন নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে। রাতে যারা ছিল এবং আশেপাশের যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, মার্কেট কমিটির সাথে কথা বলবো, সকলের সাথে কথা বলে তথ্যের ভিত্তিতে এই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে এ সকল তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত কার্যক্রম করব। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোড়া মার্কেট পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান। কারণ উদ্ঘাটিত করবার দায়িত্ব নিঃসন্দেহে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের, এবং আমি মনে করি যে এটা একদম নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্যটি উদ্ঘাটন করা প্রয়োজন। 16 ঘন্টার আগুনে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা হয়তো আবারও ঘুরে দাঁড়াবেন, কিন্তু এই ক্ষত থেকে যাবে দীর্ঘদিন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য সাদি আপনার কাছে যাচ্ছি। আপনি নিশ্চয়ই বাংলাদেশের নারী চ্যাম্পিয়নশিপ আসলে আমাদের স্বপ্নটা পূরণ হয়নি। ভারতের কাছে আমরা 3-1 গোলে হেরেছি। এবার হলো না একটু জন্য, এর পরের বার নিশ্চয়ই আমরা আশা করব আমাদের ইতিহাস গড়ালো না, কিন্তু বাংলাদেশের ফাইনাল খেলাটাই ইতিহাস। এটাই আমাদের জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট, কারণ আমাদের লক্ষ্য ছিল কিন্তু সেমিফাইনাল, সেটা কিন্তু আমরা উতরে গেছি। সাফের খবর রয়েছে, টাইগার ক্রিকেটের খবরও জানাবো, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। 9টা 27 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে।
প্রথমবার সাফের ফাইনালে উঠে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে 3-1 গোলে হারলো সাবিনা স্বপ্নারা। টানা চতুর্থবার সাফের শিরোপা জিতল ভারত। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচের 11 মিনিটে গোল পায় স্বাগতিক দল। দলকে এগিয়ে নেন দাঙ্গেমেই গ্রেসি। 38 মিনিটে স্বপ্নার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর শক্তি আর অভিজ্ঞতায় পেরে ওঠেনি সাবিনার দল। ডিফেন্স ও গোলকিপারের ভুলে 15 মিনিটের ব্যবধানে 2 গোল করে ভারত। স্কোর করেন সাসমিতা ও ইন্দ্রুমতি। প্রথম ম্যাচ হারলেও টি-20 সিরিজ জেতার সামর্থ্য আছে বাংলাদেশের, বলছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজেদের ভুল শুধরে দ্রুত শিক্ষা নেয়ার তাগিদ দিয়েছেন টাইগার অলরাউন্ডার। নেপিয়ার থেকে সিরিজের বাকি 2 টি-20 খেলতে বাংলাদেশ দল এখন মাউন্ট মঙ্গানুয়ে। জাতীয় ক্রিকেট লিগের 6ষ্ঠ রাউন্ডে দ্বিতীয় দিন দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। ডাবল সেঞ্চুরি করেছেন সাইফ হাসান, তাইবুর রহমান ও অলোক কাপালি। 3 ডাবলের দিনে ঢাকা পড়েছে এনামুল বিজয়ের সেঞ্চুরি। বিপিএল ফুটবলের রেলিগেশন প্লে অফ খেলতে মাঠে আসেনি সকার ক্লাব ফেনী ও উত্তর বারিধারা। ঘোষিত প্লে অফের সূচি অনুযায়ী ম্যাচের সব প্রস্তুতি সেরে রেখেছিল বাফুফে। 2 দল না আসায় তাদের বিপক্ষে ব্যবস্থা নেবে ফেডারেশন। এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাবেন মহুয়া এবং খালেদ। সাদি, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে 13 জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত নির্বিঘ্ন করতে প্রস্তুতি শেষ পর্যায়ে। ইজতেমার সময় এলাকা জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা। 160 একরের বিশাল মাঠ, মুসল্লির সংখ্যাও কম হবে না। বিশাল এই আয়োজন সফল করতেই এত কর্মতৎপরতা। ইজতেমা মাঠের প্রস্তুতি কাজে সহায়তার জন্য আগেভাগেই হাজির হয়েছেন অনেকে। দলে দলে ভাগ হয়ে হাত লাগিয়েছেন কাজে। তাদের মধ্যে আছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও। ময়দানের 90% কাজই আমরা অলরেডি করে ফেলছি। গতকালকেও বেশ লোকের আগমন ছিল ময়দানে, তো আমরা অনেক কাজ করেছি। বাস টানানো, উপরে সামিয়ানা টানানো। নির্ধারিত সময়ের আগেই প্রস্তুতি শেষ করার ব্যাপারে আশাবাদী স্বেচ্ছাসেবীরা। এখানে যেহেতু বিশ্বের বিভিন্ন লোকজন এখানে আসবে, সেই হিসাবে এখানে আমরা এই দিনের কাজ আল্লাহ থেকে ফায়দা নেওয়ার জন্য এখানে কাজ করতেছি। কাজ আমাদের হয়ে গেছে, এখন কিছু হালকা পাতলা কিছু বাকি আছে। ইনশাল্লাহ যেটু বাকি আছে এটিও 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট হবে, আমরা চেষ্টা আছি। ইজতেমা নির্বিঘ্ন করতে মাঠ ও এর আশেপাশের এলাকায় থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 5 স্তরে ভাগ হয়ে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। মুসল্লিদের যারা কোনো ক্রমে কোনো সমস্যা বুঝতে না হয়, সে কারণে আমরা সবসময় এই কন্ট্রোল রুম থেকে তাদের সাথে সমন্বয় করব। আশা করি পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার মধ্য দিয়ে এবং আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের পুলিশ বাহিনী এটাকে আবাদত মনে করে অন্যান্য বছরের মতো এবারও দায়িত্ব পালন করবে। 32 জেলার মুসল্লিদের 2 পর্বের ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে 13 জানুয়ারি, শেষ হবে 15 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। দ্বিতীয় পর্ব হবে 20 থেকে 22 জানুয়ারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের অনেক জেলাতে এখনো শীত জেকে বসেনি, আবার অনেক জায়গায় অনুভূত হচ্ছে তীব্র ঠান্ডা, দেখা মিলছে না সূর্যের। এসব এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও তাপমাত্রা ওঠানামা করছে উল্লেখযোগ্য মাত্রায়। পৌষ শেষ হতে বাকি মাত্র কদিন, এখনো শীত নামেনি অনেক জেলায়। তাপমাত্রা ওঠানামা করায় এই শীত, এই আবার শীত নেই। কুষ্টিয়ায় শীতের তীব্রতা রয়েছে, বেড়েছে দুর্ভোগ, বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকাল সকাল খুব বন্ধ করে দেওয়া লাগে গাড়ি, খুব বাতাস হচ্ছে, রাত করে গাড়ি চালাতে পারি না, ঠান্ডা লাগে। ডিসেম্বরের শেষ দিকেই শীত অনুভূত হয় রাজশাহীতে, কিন্তু গত 2 দিন ধরে ঠান্ডা কিছুটা কম। রাতে ও ভোরে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও অন্য সময় শীতের ধকল নেই বললেই চলে। সৈয়দপুরে অবশ্য কদিন ধরে সূর্যের দেখা নেই। ঠান্ডা বাতাসে জবুথবু রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষ। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। শীতের প্রকোপটা বেড়েছে, বাতাসও বইছে, শীতের লোক অনেকটাই কাবু হয়ে পড়েছে। বেচা বিক্রি অনেক ভালো, যেহেতু শীতের প্রকোপটা অনেক বেড়েছে। আজকে ক্রেতাও ভালো। এত কষ্টেও শীতের আয়োজনে কমতি নেই। মোড়ে মোড়ে পিঠার দোকান, গরম ভাপা আর চিতইয়ের স্বাদ নিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি। আর বিরতি পরে জানিয়ে ফিরছি। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনো চলছে স্টল নির্মাণ, ভিড়ে বাড়ছে ক্রেতার ভিড়। রাত 9:44 আমরা ফিরে এলাম। যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এসব পরীক্ষার খাতা মূল্যায়নে প্রয়োজনীয় সময় দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই রুল দেয়।
যোগ্য অভিজ্ঞ শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়েছে আদালত। শিক্ষা সচিব, আর্ট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল ত্রুটি নিয়ে গত 23 নভেম্বর প্রকাশিত এক সংবাদের পরিপ্রেক্ষিতে এই রিট করা হয়। স্কুলের পাঠ্য বইয়ে অসংখ্য ভুল এবং বইয়ের মান নিয়ে চলছে তীব্র সমালোচনা। এর জন্য দায়ী করা হচ্ছে কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে। অভিযোগ স্বীকার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তারা বলছে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বছর শুরুর দিনই পাঠ্য বই পেয়েছে স্কুল শিক্ষার্থীরা। তবে বই বিতরণের পরই নানান ধরনের ভুল নিয়ে সমালোচনায় পড়েছে সরকার। বইয়ের ছাপা ও বাঁধাইয়ের মান নিয়েও উঠেছে প্রশ্ন। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে কুসুম কুমারী দাশের আদর্শ ছেলে কবিতায় রয়েছে বিকৃতি ও ভুলের ছড়াছড়ি। প্রথম লাইনটি ছিল আমাদের দেশে হবে সেই ছেলে কবে, অথচ লাইনটি বিকৃত করে লেখা হয়েছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে। এই কবিতায় উধাও করে দেয়া হয়েছে কয়েকটি লাইন, কিছু শব্দে আনা হয়েছে পরিবর্তন। একই শ্রেণীর হিন্দু ধর্মশিক্ষার বইয়ের পেছনে লেখা রয়েছে ডু নট হার্ট এনিবডি, এখানে হার্ট শব্দটি লেখা হয়েছে ভুল বানানে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়েও দেখা গেছে বানান ভুলের ছড়াছড়ি। অষ্টম শ্রেণীর আনন্দ পাঠে গাছ থেকে ছাগলের আম খাওয়ার ছবি রয়েছে। এসব নিয়ে বিভ্রান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। আমাদের কৃষি শিক্ষা বই, ওই বইয়ের ভেতরে কৃষি শিক্ষার কোনো পড়াই নাই, বাংলা ব্যাকরণ আছে। আমাদের অঙ্ক বইতে অনেক সমস্যা আছে এবং অনেক পেজগুলো উলট পালট আছে এবং অনেক পেজগুলো ফাঁকা আছে। বইয়ের ছাপা ও বাঁধাইয়ের মান নিয়েও উঠেছে অভিযোগ। অনেক জেলার বিদ্যালয়ে বিনামূল্যের পাঠ্য বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। বইয়ের জন্য তার কাছ থেকে 30 টাকা নিচ্ছে। এখন মনে করেন যে আমার এই সরকার তো কোনো সময় এদেরকে টাকা নেওয়ার কোনো নির্দেশ দেয় নাই। প্রত্যেকটা লোকের কাছে টাকা নিছে, ভর্তি নিতে গেলা নিছে, তারপরে যে আপনার বই দিতে গেলা কালকে প্রত্যেকটা লোকের কাছে টাকা নিছে। পাঠ্য বইয়ে ভুলের অভিযোগ স্বীকার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এ বিষয়ে শিগগিরই তদন্ত কমিটি করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ত্রুটি বা বিচ্যুতি বা ভুল আছে, এনসিটিবি সেগুলো খতিয়ে দেখবে যে কোন পর্যায়ে কিভাবে ভুলগুলো হয়েছে বা ত্রুটিগুলো হয়েছে। পাঠ্য বইয়ে ভুল ও খারাপ মানের জন্য কারা দায়ী সে বিষয়ে তদন্তের আগে কিছু বলতে রাজি নন এনসিটিবি চেয়ারম্যান। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রলীগের শৃঙ্খলা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সামি বলছেন ছাত্রলীগের উচিত সৎ গুণাবলীর নিয়মিত অনুশীলন ও মানসিক পরিচর্যা করা, এতে শতভাগ শৃঙ্খলা ফিরবে। সাজ্জাদ বলছেন ছাত্রলীগ যদি শৃঙ্খলার মধ্যেই থাকে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রানাকে কেন বহিষ্কার করা হয়েছে। বোরহান বলছেন প্রকৃতভাবে যে ছাত্রলীগ সমর্থন করে সে কখনো বিশৃঙ্খলা করবে না। রাজ বলছেন ছাত্রলীগের শৃঙ্খলা শুধুমাত্র ছাত্রলীগই ফিরিয়ে আনতে পারে। রনি বলছেন এখনই ছাত্রলীগের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং নীতি ও আদর্শের দিকে নিয়ে যেতে হবে। রহমান ছাত্রলীগ বলছেন ছাত্রলীগ বাংলাদেশের একটি প্রধান ছাত্র সংগঠন, এখানে রাজনৈতিক প্রয়োজনে শৃঙ্খলা অত্যাবশ্যক। আল আমিন বলছেন ছাত্রলীগের শৃঙ্খলা ভাঙার জন্য যেসব কর্মী দায়ী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সাগর জানিয়েছেন সিলেটে খাদিজাকে সবার সামনে ছাত্রলীগ কর্মী যে আঘাত করেছে তা অত্যন্ত নির্মম। ফারজানা বলেছেন ছাত্রলীগকে শৃঙ্খলায় আনতে আওয়ামী লীগের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। পলাশ জানিয়েছেন ছাত্রলীগে মেধাবী ছাত্র যোগ দিলে শৃঙ্খলা আশা করা যায়। এই প্রসঙ্গটা ভালো লেগেছে যে মেধাবী ছাত্র যদি ছাত্রলীগে যোগ দেয়। এখন মেধাবী কাকে বলে, যে মানে যে মেধাবী কি করে বোঝাবে, যে পরীক্ষায় বেশি নাম্বার পাবে? মেধাবী কি করে বোঝা যাবে? যে দ্রুত বড়লোক হতে পারবে? মেধাবী কি করে বোঝা যাবে? ছাত্রলীগে আসলে মেধাবী বা অমেধাবীর ব্যাপারটি নয়। আমার মনে হয় যে যদি সকল স্তরে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় যে আপনি ছাত্রলীগ করলে আপনি বেশি নাম্বার পাবেন, আপনি ছাত্রলীগ করলে আপনার ভাই বোন যে আসলে কিছু পারে না তাকে আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারবেন, ছাত্রলীগ করলে আপনি টেন্ডার করবেন, সেটি যদি না হয় তাহলে ছাত্রলীগ এমনিতেই ছাত্রলীগ করা তার এমন কিছু লাভজনক জিনিস না। মানে ছাত্রলীগ করা তো মানে মানুষকে জোর করে ধরে তারপর ছাত্রলীগ করাতে হবে আর কি, লাভজনক না। আবার মানুষের জন্য মানে বিশেষ করে ছাত্রদের কল্যাণে কাজ করতে হতে পারে, সেটা একটা ঝামেলা হতে পারে। সেটা অনেকটা ঝামেলাই, নিজের পড়ালেখা বাদ দিয়ে ছাত্রদের কল্যাণ করা, সব মানুষের কথা ভাবা, এই যদি হয় নীতি আদর্শ, ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে ছাত্রলীগ যদি আলাদা করে কারো চাকরি না দিতে পারে, ভর্তি না করতে পারে, টেন্ডার করতে না পারে, তাহলে ছাত্রলীগ এমনি ঠিক হয়ে যাবে। মানে তো আর লাভজনক কিন্তু আর ব্যবসা হতে পারে না আর কি।
যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 4 দিন পেরিয়ে গেলেও অন্তত 10 ভাগ স্টল ও প্যাভিলিয়ন সাজানোর কাজ শেষ হয়নি। নির্মাণ সামগ্রী আনতে দেরি, নকশায় পরিবর্তন সহ বিভিন্ন কারণে দেরি হওয়ার কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা। মেলা প্রাঙ্গণ পুরোপুরি তৈরি হতে আরো 2-3 দিন লাগবে বলছে কর্তৃপক্ষ। পহেলা জানুয়ারি শুরু হয়েছে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর আগেই পুরো কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধশতাধিক স্টল ও প্যাভিলিয়নের কাজ এখনো শেষ হয়নি। কেউ নির্মাণ কাজ শেষ করলেও পণ্য তুলতে পারেনি। তবে 2-1 দিনের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করছেন অংশগ্রহণকারীরা। ডিজাইনগত কিছু চেঞ্জের কারণে আসলে আমাদের 2 দিন ডিলে হয়েছে। তো আমরা কালকের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করে দেন আমরা সেল করতে চলে যাব। রাত 10টার পর এবং সকাল 10টার আগে মানে মাল ঢুকতেই পারবে। তো আমরা যাদেরকে কন্ট্রাক্ট দিচ্ছি ওরাই তো আনবে মাল, তো ওদের আনার পরে তো কাজ করতে পারবে। কর্তৃপক্ষ বলছে নানা ধরনের প্রতিষ্ঠান নির্মাণে জড়িত থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে না। আপনি নিজে যদি একটা বাড়ি বানাতে যান, একটা খাট বানাতে যান, একটা ফার্নিচার বানাতে যান, দেখবেন যে সময়টা দেওয়া হবে সময় মধ্যে শেষ হয়। এখানে 580টি স্টল প্লাস আদার অবকাঠামো, তারা কিন্তু আরো হাজার হাজার লোকের উপর ডিপেন্ডেন্ট, কারিগরি লোকের উপর ডিপেন্ডেন্ট, শ্রমিক শ্রেণীর উপর ডিপেন্ডেন্ট। সবাইকে ম্যানেজ করে কাজ করা খুব কঠিন কাজ। কিন্তু এখনো না জমলেও ভিড় এড়াতে পরিবার নিয়ে মেলায় আসছেন অনেকেই। খালি আসার কারণ হচ্ছে জানুয়ারি মাস, বাচ্চাদের স্কুল খুলে গেছে, ছুটি শেষ হয়ে গেছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেওয়া আর কি। আমরা আজকে আসছি প্রথমে ঘোরার জন্য আসছি একা, তো আর দেখে যাব ভালো ভালো কি কি হয়েছে, আর নতুন নতুন রাইড বা কোনো সার্কাস ইয়ে থাকলে আমরা এগুলাতে একটু উঠতে চাই। মাসব্যাপী এই মেলায় বাংলাদেশ সহ অংশ নিয়েছে মোট 21টি দেশ। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজন। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ব্রাজিলের পাখি পর্যটন খাতের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি। রাত 9টায়